আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। ধৈর্য সহকারে অত্যন্ত সুশৃঙ্খলভাবে আজকে এই সকল প্রতিনিধি সভা ও কাউন্সিল সম্পন্ন করেছেন। আপনাদের দাবি ছিল আপনারা ভোটের মাধ্যমে আপনারা নেতৃত্ব নির্বাচন করবেন, নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আপনারা মতামত প্রকাশ করবেন। আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যেও আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করে সেই ব্যবস্থা করেছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। যারা আজকে আসতে পারে নাই নানান প্রতিকূলতায় কিংবা কোনো সমস্যার কারণে তারা হয়তো আজকের এই আলোচনার সামারি কিংবা বিষয়বস্তু সম্পর্কে অজানা থাকতে পারে। আশা করি আপনারা তাদেরকে আজকের আলাপ আলোচনা এবং আমাদের যে দিক নির্দেশনা সেটি পৌঁছে দেবেন। আপনারা সকলেই অবগত আছেন বাংলাদেশ গত 5ই আগস্ট একটি সফল গণঅভ্যুত্থানের পরে একটা ভিন্ন পরিবর্তিত পরিস্থিতি অতিক্রম করছে, যেখানে একটা নতুন সরকার গঠিত হয়েছে। সরকার এখনো স্থিতিশীল হয়নি, হতে পারছে না। ছাত্র অধিকার পরিষদের দ্বিতীয় কাউন্সিলের ফলাফল ঘোষণার পূর্বে বক্তব্য রাখছেন জনাব নুরুল হক নূর। আপনারা দেখতে পাচ্ছেন সারা দেশ থেকে আমাদের সভাপতি সেক্রেটারি প্রতিনিধি উপস্থিত আছেন। সরকারের সফলতা এবং ব্যর্থতার উপরে আগামী বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করবে। সেই জায়গা থেকে ছাত্র জনতার রক্ত এবং ত্যাগের মধ্যে দিয়ে যে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনকে অর্থবহ করার লক্ষ্যে ছাত্র অধিকার পরিষদকে কাজ করতে হবে। ছাত্র অধিকার পরিষদ সৃষ্টি হয়েছে বলেই আজকের গণঅভ্যুত্থান হয়েছে। ছাত্র অধিকার পরিষদ সৃষ্টি হয়েছে বলেই ডাকসুতে 28 বছর পরে একটা ভিপি এই বাংলাদেশ পেয়েছে, ছাত্র সমাজ পেয়েছে। এই রকমের একটা দুর্গম বন্ধুর পথে ক্যাম্পাসগুলোতে একটা অনিশ্চিত সময় ছাত্র অধিকার পরিষদ শিক্ষার্থীদের মধ্যে প্রতিবাদের ভাষা, দেশপ্রেমের ভাষাকে নতুন করে জাগ্রত করেছে, যার ফলে আজকে একটি সফল গণঅভ্যুত্থান হয়েছে। হয়তো ছাত্র অধিকার পরিষদের নামটি সুনির্দিষ্টভাবে আলোচনায় নাও থাকতে পারে, কিন্তু সকলেই জানে যে এই আন্দোলন থেকেই ছাত্র অধিকার পরিষদ তৈরি হয়েছে। ছাত্র অধিকার পরিষদের হাত ধরে এই আন্দোলন তৈরি হয়েছে। 2018 সালে সেই সময় কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে আজকে যারা এখানে মঞ্চে বসে আছেন, সামনে যারা বসে আছেন, এই নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন, প্রত্যেকটি নেতা কর্মী হামলার শিকার হয়েছেন, মামলার শিকার হয়েছেন, রক্তাক্ত হয়েছেন। তবে এটা ঠিক এইবারের আন্দোলনে যেভাবে মানুষের উপরে গুলি চলেছে, মানুষের প্রাণহানি হয়েছে, মানুষকে রক্ত দিতে হয়েছে, সেই পরিস্থিতি হয়তো 18 সালে ছিল না। 18 সালে নির্যাতন নিপীড়নটা হয়তো আমাদের শরীরের উপর দিয়ে গিয়েছে কিংবা আমাদের কারাবাসের মধ্যে দিয়ে গিয়েছে, কিন্তু এইবার এই যে আমাদের মহানগর দক্ষিণ সাবেক নেতা এবং কেন্দ্রীয় কমিটির নেতা সাগর, এই যে সে এখনো এই যে গুলি এখান থেকে বের হয়ে ওখান দিয়ে চলে গেছে, এই ক্ষত কিংবা তার এই যে শারীরিক ক্ষতি, এটা কিন্তু তাকে আজীবন বয়ে বেড়াতে হবে। ছাত্র অধিকার পরিষদের নেতা এবং এখন যুব অধিকার পরিষদ করছে মুজাহিদ, তার যে ক্ষতি, পিত্তথলির খান থেকে গুলিবিদ্ধ হয়ে তার এই ক্ষতি কিন্তু তার আজীবন বয়ে বেড়াতে হবে। ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ সহ গণ অধিকার পরিষদের যে 11 জন সহযোদ্ধা শহীদ হয়েছে, তাদের পরিবারের কাছে আমরা তাদেরকে ফিরে দিতে পারবো না। তাদের পরিবারের যে শূন্যতা তৈরি হয়েছে সেটি আমরা পূরণ করতে পারবো না। তবে অবশ্যই সাংগঠনিক দায়বদ্ধতা থেকে আমরা সেই শহীদ পরিবারের পাশে আমরা সহযোগিতা, সহমর্মিতা নিয়ে তাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশের এই সময়ে আপনারা লক্ষ্য করছেন যে একটা সরকার গঠিত হয়েছে, তারপরেও কিন্তু গার্মেন্টস সেক্টরে অস্থিরতা, বিভিন্ন ধরনের অসন্তোষ, দাবি দেওয়া নিয়ে মানুষ রাস্তায় আন্দোলন করছে। মানুষ আবার নতুন করে জিম্মি হচ্ছে। আন্দোলনের ফলে রাস্তাঘাটগুলোতে যানজট তৈরি হচ্ছে, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। সেই জায়গা থেকে আপনারা দেখেছেন যখন আনসার সচিবালয় ঘেরাও করেছিল, সচিবালয় একটা নৈরাজ্য তৈরি করতে চেয়েছিল, আমরা কিন্তু ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ সচিবালয়কে মুক্ত করেছে, এই নৈরাজ্য থেকে সচিবালয়কে রক্ষা করেছে। সুতরাং আগামীতে এই যে পতিত স্বৈরাচার, পৃথিবীর ইতিহাসে জঘন্য স্বৈরাচার শেখ হাসিনার যে আস্থাপন এখনো দেশের বাইরে থেকে যে ষড়যন্ত্র চট করে দেশে ঢুকে পড়বে,
চট করে একটা অপকর্ম করবে, দেশকে অস্থিরতা করবে। আমরাও বলতে চাই, আসেন আপনি দেশে চট করে দেশে আসেন, চট করে আপনাকে ধরে কেরানীগঞ্জ কিংবা কাশিমপুরে থাকার ব্যবস্থা করে দেওয়া। এই জুলাই অগস্টের যে গণহত্যা, এই গণহত্যার মাস্টার মাইন্ড এবং প্রধান আসামি হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যেই সম্ভবত শতাধিক মামলা হয়েছে। শতাধিক মামলার বিচার না, 2-3টা মামলার বিচার করলে শেখ হাসিনার 4-5 বার ফাঁসি হবে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের যারা তৃণমূল কিংবা বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা আছেন, তাদেরকে মনে করিয়ে দিতে চাই, গত 4-5 বছর ধরে বারবার বলছিলাম নেতারা দেশ ছেড়ে পালিয়ে যাবে, ওদের শত শত কোটি টাকা আছে, আপনাদেরকে এই দেশে থাকতে হবে, এই দেশে রাজনীতি করতে হবে, কাজে এমন আচরণ করেন না। ক্ষমতার পরিবর্তন হলে জনগণ গণধোলাই দেয়, আপনারা সেই আচরণ করেছেন। ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, বিএনপি, জামাত সহ বিরোধী দলের নেতা কর্মীরা যেখানে সভা সমাবেশের ডাক দিয়েছিল, আপনারা সেখানে হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিলেন, তাদের রক্ত ঝরিয়েছেন, মিথ্যা মামলার আসামি করেছেন, স্বামী সন্তান হারা করেছেন, মানুষকে এলাকা ছাড়া করেছেন, দেশ ছাড়া করেছেন। কিন্তু আপনাদের ভাগ্য ভালো, এখন আপনারা দেশে আছেন। এই বীর জনতা এখন আপনাদেরকে দেশ ছাড়া, এলাকা ছাড়া করে নাই। আমরা আপনাদেরকে এখনো বলছি, আপনারা যে অপকর্ম করেছেন, স্পষ্ট ভাবে আপনাদেরকে ক্ষমা চাইতে হবে। যে এলাকায় আছেন, ক্ষমা না চাওয়া পর্যন্ত ওই এলাকায় সে থাকতে পারবে না। আমরা ইতিমধ্যে দেখেছি কিছু কিছু জায়গায় তারা দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছে, তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছে। ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেয়। আমরাও মনে করি এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের যারা দেশের মধ্যে থেকে ছোটখাটো অপরাধ করেছে, মানুষের উপরে খুব বেশি জুলুম করে, অত্যাচার করে নাই, হয়তো দলের সাথে ছিল, সেই সমস্ত মানুষকে ক্ষমা করা যায়। কিন্তু যারা লুটপাট করেছে, দেশের টাকা বাইরে পাচার করেছে, মায়ের বুক খালি করেছে, সন্তান হারা করেছে, মাকে, বউকে স্বামী হারা করেছে, সেই সমস্ত দুর্বৃত্তদের ক্ষমা নাই। তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে এবং সেই বিচারের দাবিতে ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদকে জনমত গঠনে এলাকায় কাজ করতে হবে। আমাদের যে যুগপৎ আন্দোলনের 42টি রাজনৈতিক দল, আপনারা জানেন, আমরা যুগপৎ আন্দোলন করেছিলাম শেখ হাসিনার ফ্যাসিবাদের পতন এবং রাষ্ট্র সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ। সেই লক্ষ্যে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে, একমত হয়ে আমরা একটা 30 দফা কর্মসূচি দিয়েছিলাম। এটা শুধু বিএনপির কর্মসূচি না, সমস্ত যুগপৎ আন্দোলনকারী দল সমূহের কর্মসূচি, যেখানে আমরা বিচার বিভাগ, নির্বাচন কমিশনের সংস্কার, নিপীড়নমূলক আইন বাতিল সহ রাষ্ট্রকে যুগোপযোগী করার লক্ষ্যে, একটা মানবিক সহনশীল রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে আমরা কর্মসূচিগুলো দিয়েছিলাম। পরিবর্তিত পরিস্থিতিতে জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে গণ অধিকার পরিষদ শীঘ্রই তার রাষ্ট্র সংস্কারের রূপরেখা এবং সরকারের একটা রোডম্যাপের প্রস্তাবনা দিবে। সেই কারণে আপনাদের ছাত্র অধিকার পরিষদে যেহেতু সারা দেশে নেতৃবৃন্দ আছেন, তাদের উদ্দেশ্যে বলা, আপনারা এই পরিবর্তনে যে ভূমিকা রেখেছেন, মানুষ সমগ্র ছাত্র সমাজের প্রতি 60-এর দশকে, 70-এর দশকে যেভাবে একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখত, আজকে আবার সেটি ফিরে এসেছে। ছাত্র সমাজের মাঝেই মানুষ আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখে। সেই স্বপ্ন বাস্তবায়নে ছাত্র অধিকার পরিষদকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং সেই ভূমিকা পালনের কান্ডারি হবেন আজকের এই কাউন্সিলের মধ্যে যে নির্বাচিত নেতৃবৃন্দ। সেই নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে নেতৃবৃন্দ নির্দেশে সারা দেশে কলেজ, বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগরের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে একটা ইতিবাচক এবং সৃজনশীল রাজনীতিতে ছাত্র অধিকার পরিষদ শুরু করেছে। তার প্রাতিষ্ঠানিক রূপদানের জন্য আপনাদেরকে সুশৃঙ্খল থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, মেধার চর্চা করতে হবে। আজকে আমরা যখন দেখছি বিগত সরকারগুলো, যখন যে সরকার ক্ষমতায় ছিল, তার ছাত্র সংগঠনের ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজেদের মধ্যে মারামারি, গোলাগুলি, টেন্ডারবাজি, হল দখল, পেশি শক্তির প্রয়োগ। ছাত্র অধিকার পরিষদ তার বিপরীতে থেকে মেধা ও প্রগতিশীলতায় সৃজনশীল রাজনীতি ক্যাম্পাসে প্রতিষ্ঠিত করেছে। সৃজনশীলতার মাধ্যমে শিক্ষার্থীদেরকে বিরাজনীতিকরণ প্রক্রিয়া থেকে, আই হেট পলিটিক্স থেকে আই লাভ পলিটিক্স,
আই লাভ কান্ট্রি এই জেনারেশনে পরিণত করেছে, যার ফলে 18তে এই সংগঠন শুরু হয়ে মাত্র 6 বছরের মধ্য দিয়ে অনেক সফল নেতৃত্ব তৈরি করেছে, অনেক মেধাবী বিচক্ষণ নেতৃত্ব তৈরি করেছে, যারা আজকে সরকারের উপদেষ্টা পর্যায়ে আছে এবং এই জাতিকে একটি সফল গণ অভ্যুত্থান উপহার দিয়েছে। কাজে আমি বিশ্বাস করি ছাত্র অধিকার পরিষদের মাধ্যমে ভয়মুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষ্যে অন্ধকারের গলিতে আলোর মশাল জ্বলবে এবং ছাত্র অধিকার পরিষদ সেই মশাল নিয়ে এগিয়ে যাবে সারা বাংলাদেশের সর্বত্র। সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আচ্ছা সরি, এখন আমি আগে বলেছি নাম বলে তো অনেকে আমার একসাথে তো এত মেমোরি থাকে না, আলহাজ কিংবা আরো অনেকে আহত হয়েছে, এটা তো সবাই জানে। হ্যাঁ, এটা সবাই জানে। অবশ্যই যারা আহত হয়েছে তাদের প্রতি আমাদের দোয়া, ভালোবাসা এবং তাদের স্যাক্রিফাইস হচ্ছে ছাত্র অধিকার পরিষদের ইতিহাস। এই আন্দোলনে এই যে মোহাম্মদপুর থানার একজন ছাত্র ইউনুস, সে এই আন্দোলনে আহত হয় নাই। আপনার ফাহাদের প্রোগ্রাম করতে গিয়ে সেখানে আপনার সিমেন্টের যে খুঁটির মতো সেগুলো তার পায়ে ফেলে দিয়েছিল, এটা আপনারা জানেন। তো এই যে আন্দোলন, এই যে ফ্যাসিবাদের পতন, এইটা কি 1.5 মাসের কোন আন্দোলনেই পতন হয়েছে? এইটা গত 1.5 দশকের একটা ধারাবাহিক লড়াই। বিএনপি জামাত সহ বিরোধী দলের নেতা কর্মীদের উপরে যে হামলা, মামলা, গুম, খুন, হত্যাযজ্ঞ চলেছে, ছাত্র, শ্রমিক, সকল শ্রেণী পেশার নাগরিকের উপরে যে নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ চলেছে, তাই একটা সামগ্রিক পরিস্থিতি, একটা সফল নিষ্পত্তি ছিল জনগণের রাস্তায় বের হয়ে আসা এবং একটি সফল গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানে ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীরা, ছাত্র অধিকার পরিষদ অগ্রণী ভূমিকা পালন করেছে, কিন্তু ছাত্র অধিকার পরিষদই সব করেছে কিংবা ছাত্র অধিকার পরিষদ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানার গঠিত হয়েছে, তারাই সব করেছে, এই কথা বলা যাবে না। নিজেকে এভাবে জাহির করবেন না। এখানে সবার কৃতিত্ব আছে, সবার শ্রম আছে, সবার ত্যাগ আছে। সকল মজলুমরাই এই আন্দোলনকে সফল আন্দোলনের রূপ দিয়েছে। আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের আমাদের ভাইরা, আমাদের সহযোদ্ধারা, তারা কিন্তু কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম করে নাই। ওইখানে কিছু নেতৃবৃন্দ আছেন ছাত্র অধিকার পরিষদের, কেউ আছেন ছাত্র শক্তির, কেউ আছেন ছাত্র দলের, কেউ আছেন শিবিরের, এমনকি 2-4 জন ছাত্র লীগ থেকে এসেছেন, কিন্তু তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল এক, সরকারি চাকরিতে কোটার সংস্কার এবং মেধার মূল্যায়ন। সেই মেধার মূল্যায়ন এবং কোটার সংস্কারের আন্দোলন পর্যায়ক্রমে ধীরে ধীরে শিক্ষার্থীদের উপরে যখন হামলা, মামলা, গুলি চলেছে, সেটা একটা সফল গণ অভ্যুত্থানে রূপান্তরিত হয়েছে। এই ছাত্রদের অভিভাবকরা, শিক্ষক, সাংবাদিক, সকল মানুষ রাজপথে নেমে এসেছিল, কারণ তারা মনে করেছিল আমাদের সন্তানরা এখন রাজপথে, আমাদের শিক্ষার্থীরা এখন রাজপথে যেভাবে প্রতিবাদ করছে, এখানে যদি আমরা যুক্ত হই, শেখ হাসিনাকে বিদায় করা সময়ের ব্যাপার মাত্র। তাই তারা দলমত নির্বিশেষে সকলে যুক্ত হয়েছিল। কাজী মুক্তিযুদ্ধের ইতিহাসকে যেভাবে আওয়ামী লীগ বিকৃত করেছে, ছিনতাই করেছে, এই আন্দোলনে এই গণ অভ্যুত্থানের ইতিহাস বিকৃতির সুযোগ নাই, এই অভ্যুত্থানের ফলাফল ছিনতাই করার সুযোগ নাই। এখন ওপেন প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মেইন স্ট্রিম মিডিয়ায় প্রতিদিন প্রতিনিয়ত সমস্ত ঘটনার আপডেট এবং সবকিছু আসতেছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পেরে আমি ভাগ্যবান নিজেকে মনে করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় অবশ্যই এমন একটা প্রতিষ্ঠান যে বিশ্ববিদ্যালয় একটি জাতির একটি ভাষা এনে দিয়েছে, যে বিশ্ববিদ্যালয় একটি দেশকে স্বাধীন করার নেতৃত্ব দিয়েছে, এটা যেমন শব্দ, একই সাথে বিশেষ করে আপনারা ধরেন যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় খুব আপনার এত ডেভেলপ ছিল না, বিশেষ করে 2000 সালের পরে জাতীয় বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর উন্নতির ফলে আজকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই যে 2014 না 15 সালে যে ভ্যাট বিরোধী আন্দোলন করেছিল, এটিও কিন্তু তারুণ্যের আরেকটা অগ্নি স্ফুলিঙ্গ ছিল, সফল আন্দোলন ছিল। এই আন্দোলনগুলো কিন্তু তরুণদেরকে এনকারেজ করেছে দাবি আদায়ের জন্য। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, জেলা পর্যায়ের কলেজগুলোর শিক্ষার্থীদের যে আমরা ভূমিকা দেখেছি, সেটি নিশ্চয়ই অনস্বীকার্য। এমনকি এই গণ অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন শিক্ষার্থীরা ঢুকতে পারছিল না, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন রেজিস্ট্যান্স করতে পারছিল না, তখন কিন্তু ওই যাত্রাবাড়ি, মিরপুর, উত্তরা, বাড্ডা থেকে
প্রাইভেট বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, কলেজ, শিক্ষার্থীরা, ছাত্র জনতা সকলে মিলে কিন্তু গণপ্রতিরোধ গড়ে তুলেছিল। তাদের সকলের অবদানকে আমাদের সম্মান এবং শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের প্রধান নির্বাচন কমিশনার জনাব আবু হানিফকে আমি ফলাফল ঘোষণা করার আহ্বান জানাই। এই মুহূর্তে ছাত্র অধিকার পরিষদের দ্বিতীয় কাউন্সিলের ভোট গ্রহণ সম্পূর্ণ শেষে এখন ফলাফল ঘোষণা করবেন নির্বাচন কমিশনার আবু হানিফ। আপনারা সকলে আমাদের সাথে থাকুন এবং সরাসরি লাইভের মাধ্যমে আমরা বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হাজার হাজার নেতাকর্মী, সভাপতি, সেক্রেটারিরা এখানে অপেক্ষা করছেন শেষ ফলাফল ঘোষণায়, প্রার্থীরা অপেক্ষা করছে। আপনারা সরাসরি আমাদের সাথে যুক্ত থাকুন এবং দেখতে থাকুন। এই মুহূর্তে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল ঘোষণার সময় অধীর আগ্রহে যে কারণে আমরা বসেছিলাম সেই কাঙ্ক্ষিত সময় এসেছে। ফলাফল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার আবু হানিফ ভাই। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আজকে তার দ্বিতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। যারা কাউন্সিল হিসেবে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। একই সাথে ধন্যবাদ জানাই যারা আজকে অল্প সময়ের ভিতরে নির্বাচনটি সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছেন। তাদের সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনারা জানেন যে আমরা সবসময় গণতন্ত্রের কথা বলি এবং আমরা সেই গণতন্ত্রের চর্চাটা সবসময় আমাদের নিজেদের ভিতর থেকে করার চেষ্টা করি, যার ফলে আমাদের ছাত্র অধিকার পরিষদের প্রথম কাউন্সিল হয়েছিল এবং আমাদের গণ অধিকার পরিষদের নেতৃত্ব সেটাও কাউন্সিলের মাধ্যমে। অর্থাৎ আমরা আমাদের গণতন্ত্রের চর্চাটা নিজের ঘর থেকে করতে চাই। তাই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের দ্বিতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এই কাউন্সিলে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন, সভাপতি পদে মোট ভোট কাস্ট হয়েছে 132টি, কোনো ভোট বাতিল হয়নি। সভাপতি পদে নির্বাচিত হয়েছে বিনামিন মোল্লা, প্রাপ্ত ভোট সংখ্যা 75। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাহিদউদ্দিন তারেক, ভোট পেয়েছে 37টি। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন নাজমুল হাসান, সভাপতি পদে তৃতীয় হয়েছে শাকির মেয়ে, প্রাপ্ত ভোট 13টি, মাহমুদুল হাসান, প্রাপ্ত ভোট 7টি। ধন্যবাদ সবাইকে। আমি একটা কথা একটু শেষ করছি আপনাদের মিছিলের আগে। এইখান থেকে আমি বলি, থামো, এই থামো, এই থামো, এই ভাই একটু থামো, এই নবনির্বাচিত নেতৃবৃন্দকে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আমরা শুভেচ্ছা জানাবো আমরা আমাদের দলের পক্ষ থেকে। আর আমরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে আজকের এই কাউন্সিল থেকে এই ফলাফলের বিষয়ে এখান থেকে আহ্বান জানাচ্ছি যে আগামী কালকের মধ্যে একটা আংশিক কমিটি ঘোষণা করার জন্য আমরা সহযোগিতা করব। আগামী কালকে আংশিক কমিটি ইনশাআল্লাহ আশা করি ঘোষণা হবে। যারা এতদিন পরিশ্রম করেছে, ত্যাগ স্বীকার করেছে, সকলকে মূল্যায়ন করা হবে। সভাপতি এবং সাধারণ সম্পাদক এখানে আসেন একটু। নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক এই বিনামিন মোল্লা এবং নাজমুল হাসানের উপর আসেন। বিনামিন মোল্লা কেউ যাবেন না এখান থেকে। আমরা তাদেরকে এইখানে সংবর্ধনা জানাবো, যেহেতু আমাদের অফিসে স্পেসটা কম, এইখানে আমরা সংবর্ধনা জানাবো। এইখানে বিনামিন মোল্লা এবং নাজমুল আপনার উপর আসেন। নাজমুলকে নিয়ে আসেন। নাজমুল ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাজমুল উপর আসেন।
পরিষদ ছাত্র অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ যারা নির্বাচনের এই প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারা সহসভাপতি যারা ছিলেন তারা সভাপতির পাশে বাম পাশে দাঁড়ান, সেক্রেটারি পদে যারা নির্বাচন করেছেন সেক্রেটারির ডান পাশে দাঁড়ান। সবাই একটু সামনে চলে আসেন এবং পেছন থেকে জায়গা করে দেন, জায়গা করে দেন। নাহিদুদ্দিন তারেক, সিনিয়র সহসভাপতি নাহিদুদ্দিন তারেক এবং শাকিল মিয়া, মাহমুদুল হাসান, আপনারা উপরে আসেন। একই সাথে নেওয়াজ খান বাপ্পি, তসলিম অভি, নেওয়াজ খান বাপ্পি এবং তসলিম অভি আপনারা উপরে আসেন। নেওয়াজ খান বাপ্পি, তসলিম অভি, তসলিমকে নিয়ে আসেন, তসলিমকে নিয়ে আসেন। ওই শিক্ষা অধিকার শিক্ষা অধিকার তোমার আমার পরিষদ সংগ্রামীদের পরিষদ বিপ্লবীদের পরিষদ নাজমুল ভাইয়ের পরিষদ মোল্লা ভাইয়ের পরিষদ বিপিনুরের পরিষদ নুর রাশেদের পরিষদ সংগ্রামীদের পরিষদ শিক্ষা অধিকার প্রগতি প্রগতি শিক্ষা অধিকার এই অভি কোথায়? অভি, শাকিল মিয়া এবং অভি, শাকিল মিয়া অভি আপনারা আসেন, শাকিল মিয়া অভি আপনারা আসেন। বাপ্পির পাশে দাঁড়ান, বাপ্পির পাশে দাঁড়ান। অভি নাই এখানে? যারা আছে আছে ভাই, যারা নাই কিছু করুন, যারা আছে তাদের ছাত্র নির্বাচন করতে চাইবো না এদিকে দিকে আচ্ছা, আমরা এখন আমাদের একটি ছাত্র অধিকার পরিষদের একটি সারা বাংলাদেশের সমান সভা চাইবে বাংলাদেশের সমান নির্বাচন হইতেছে চাইবে